নমস্কার, আমি দেবমাল্য চক্রবর্তী। আ আজকে এই ভিডিওটাতে আমরা যারা গান বাজনা শিখি, আমরা ডেইলি প্রায় বলতে গেলে আ একটা টার্ম খুব ইউজ করে থাকি। সেটা হচ্ছে পিচ, PITCH। তো এই যে টার্মটাকে আমরা ইউজ করে থাকি, এটা নিয়ে অনেকের অনেক ভুল ধারণা আছে, অনেক মিসকনসেপশন আছে। কেউ মনে করে থাকেন যে একটা অক্টেভ, একটা অক্টেভ তৈরি হচ্ছে যে আমাদের যে মিউজিক্যাল অ্যালফাবেটস গুলো আছে, মিউজিক্যাল অ্যালফাবেটস আমাদের ৭ টা। A, B, C, D, E, F, G। তো এই ৭ টা অ্যালফাবেটস এর মধ্যে এগুলোকে ইউজ করেই আমরা বিভিন্ন নোটস, বিভিন্ন স্কেল, কর্ডস এই সমস্তগুলো নাম দিয়ে থাকি। তো এর সাথে শার্প আর ফ্ল্যাট ইউজ করা হয়। আমি আশা করি এই বিষয়টা সম্পর্কে আপনারা সবাই জানেন। এটা খুব বেসিক বিষয় আরকি। তো অক্টেভ কোন সময় হচ্ছে? অক্টেভ হচ্ছে যখন আমি এই ৭ টা লেটারের মধ্যে বা এই ৭ টা অ্যালফাবেটের মধ্যে আমি যখন আ যেকোনো একটাকে ধরে নিচ্ছি যে হিসেবে, আমার রুট হিসেবে। রুট নোট মানে যেখান থেকে অক্টেভের শুরু হচ্ছে। একটা অক্টেভ যে নোটটা দিয়ে শুরু হচ্ছে সেটাকে আমরা বলছি রুট নোট। তো সেটা A হতে পারে, C হতে পারে, F হতে পারে, যেকোনো কিছু হতে পারে। তো সেখান থেকে আমরা হাফ স্টেপ করে উঠতে থাকি। তাই তো? তাহলে হাফ স্টেপ করে উঠতে থাকি মানে কি? সেটাকে আমরা একেকটা সেমিটোন বলি। তাহলে আমি যদি এটাকে একটু লিখে দেখাই এই জিনিসটাকে, আমি একটা কাজ করছি, আমি আমার ভিডিওটাকে বন্ধ রেখে দিচ্ছি, ঠিক আছে? তাহলে আমার স্ক্রিনটা পুরোটা আপনারা দেখতে পাবেন। স্ক্রিনটা পুরোটাই ভিজিবল হবে। ওকে? তাহলে ভিডিওটা বন্ধ রেখে দিচ্ছি। দেখুন, তাহলে আমরা সাপোজ মনে করলাম যে আমাদের সি, সি হচ্ছে আমাদের সাপোজ রুট নোট। তাহলে এর থেকে আমরা যাবো হচ্ছে সি শার্প, তার থেকে আমরা গেলাম ডি, তার থেকে আমরা গেলাম ডি শার্প। তাহলে এই সি শার্পকে আমরা কি বলতে পারি? ডি ফ্ল্যাট বলতে পারি। তাহলে শার্প হচ্ছে কখন? যখন এই পিচটা আমার সি আছে, আমরা যখন আপার পিচে যাচ্ছি, রাইট হ্যান্ড সাইড মানে হচ্ছে আপার, আর লেফট হ্যান্ড সাইড মানে হচ্ছে লোয়ার। তাহলে তখন হচ্ছে শার্প। তাহলে সি এর ওপরে সি শার্প, আর ডি এর নিচে সেই সি শার্পটাকে আমরা বলছি হচ্ছে ডি ফ্ল্যাট। ঠিক আছে? তাহলে তারপর কি আসছে? ডি শার্প আসছে। সি, সি শার্প, ডি, ডি শার্প। তারপর কি আসছে? ই, এফ, এফ শার্প, জি, জি শার্প, এ, বি ফ্ল্যাট, বি, সি। ঠিক আছে? তাহলে এই হয়ে গেল আমার একটা অক্টেভ। তাহলে আমরা কত পর্যন্ত বলতে পারি যে একটা অক্টেভ? তাহলে যতক্ষণ না পর্যন্ত আমরা এই যে সেম যে নোটটা আছে না? এই রুটের যে সেম নোট অব্দি আমরা যতক্ষণ না পর্যন্ত আসছি, ততক্ষণ পর্যন্ত আমরা বলতে পারি যে হ্যাঁ, আমরা এই একটা অক্টেভের মধ্যে আছি। এখান থেকে এই যে নোটটা থেকে আরেকটা অক্টেভের শুরু হয়ে গেল। তাহলে দিস ইস দ্য বিগিনিং ফর দ্য নিউ অক্টেভ। ওকে? হলো। তাহলে অনেকে এই যেইটা নিয়ে বলছিলাম যে পিচ সম্পর্কে অনেকে মনে করে থাকেন যে আমি এখান থেকে এই একটা অক্টেভ থেকে যেকোনো র‍্যান্ডম একটা নোটকে আমি পিক করে নিলাম। সাপোজ মনে করলাম এফ। ঠিক আছে? আমি র‍্যান্ডম একটা নোটকে এখান থেকে পিক করে নেওয়ার পর আমি দেখলাম যে এই যে একটা নোট, এই নোটটাকেই অনেকে বলেন যে এই নোটটাই হচ্ছে একটা পিচ। অর্থাৎ অনেকে মনে করেন যে নোট ইকুয়ালস টু পিচ। আবার পিচ ইকুয়ালস টু ফ্রিকোয়েন্সি। কিন্তু এই জিনিসটা পুরোটাই ভুল। পুরোটা ভুল মানে একদম কোনো এটার ইয়ে নেই। কোনো ভ্যালিডিটিই নেই। এটা পুরোটাই ভুল। ঠিক আছে? তো গান বাজনা করতে গেলে সেটা
যন্ত্রসঙ্গীত হোক, কণ্ঠসঙ্গীত হোক, যাই হোক না কেন, সেক্ষেত্রে আ এই জিনিসটা বোঝাটা খুব জরুরি। আমরা মনে করে থাকি যে একটা নোট মানে হচ্ছে একটা পিচ বা একটা নোট মানে হচ্ছে একটা ফ্রিকোয়েন্সি। কিন্তু সেটা কিন্তু নয়। এটা মনে করবার পিছনেও কারণ আছে। কারণটা কি? আমি এক্ষুনি দেখাচ্ছি। এখান থেকে একটু বেরিয়ে আসি। আমি তানপুরার জন্য এই অ্যাপটা ইউজ করছি। আইতবলা প্রো। ঠিক আছে? এবার এখানে ধরুন আমি এখন আছি হচ্ছে ডি তে, ডি তে। এখানেও লেখা আছে দেখুন পিচ। তাহলে আমি এখন আছি হচ্ছে পিচ ডি তে। পিচ ডি আর এই পাশের যে 3 লেখা আছে এখানে 3, এই 3 মানে হচ্ছে 3rd অক্টেভের পিচ ডি। ঠিক আছে? এবার যখনই আমি ধরুন এখান থেকে নেমে এলাম, আমি দেখছি এখানে একটা ভ্যালু লেখা আছে দেখুন 139.59 হার্টজ। আবার যখন আমি ডি থেকে ডি শার্পে উঠছি, তখন আমি দেখছি এখানে লেখা আছে 155.56 হার্টজ। হ্যাঁ? তাহলে এই যে ভ্যালুগুলো দেখে মানুষ মনে করে থাকি আমরা যে এই একটা নোট মানে হচ্ছে একটা ফ্রিকোয়েন্সি। কিন্তু সেটা নয়। তাহলে গল্পটা কি? গল্পটা হচ্ছে যে আমাদের একটা নোটকে যখন আমি বলছি, একটা নোটকে যখন আমি বলছি, তখন একটা ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি এই নোটটার সাথে অ্যাসোসিয়েটেড আছে। তার সাথে, সাথে আমাদের আরো কিছু ফ্রিকোয়েন্সি প্রডিউসড হচ্ছে। সাপোজ ধরুন মনে করুন এই যে নোটটা আছে এফ, জাস্ট এটা মনে করে নিন, ঠিক আছে? কোনো রকম কোনো ক্যালকুলেটেড ভ্যালু আমি লিখছি না এখানে। জাস্ট মনে করে নিন ধরুন এইটার ভ্যালু হচ্ছে 250 হার্টজ। এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 250 হার্টজ। এবার এই যে 250 হার্টজটা, এটাকে আমি বলছি যে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি। কিন্তু এর সঙ্গে সঙ্গে এর ইন্টিজার মাল্টিপল হিসেবে ধরুন 250 ইন্টু টু 500। আবার এদিকে ধরুন 250 ইন্টু থ্রি ইকুয়ালস টু 750। তাহলে এইভাবে করে 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 আরো কিছু এক্সট্রা ফ্রিকোয়েন্সিস জেনারেট করছে, এক্সট্রা ফ্রিকোয়েন্সিস জেনারেট করছে। এই এক্সট্রা ফ্রিকোয়েন্সিগুলোকে বলা হচ্ছে হারমোনিক্স। এগুলোকে বলা হচ্ছে হারমোনিক্স। ঠিক আছে? আর এই ফার্স্ট যে ফ্রিকোয়েন্সিটাকে, এটাকে আমি যদি বলি ফার্স্ট হারমোনিক্স, দেন আমি এর ইন্টিজার মাল্টিপল হিসেবে পাচ্ছি সেকেন্ড হারমোনিক্স, দেন আমি আরেকটা ইন্টিজার মাল্টিপল হিসেবে পাচ্ছি থার্ড হারমোনিক্স অ্যান্ড সো অন। তাহলে একটা নোট, একটা নোটকে আমি কি বলতে পারি যে ওয়ান নোট ইজ বেসিক্যালি দ্য সাম অফ ইটস ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি অ্যালং উইথ হারমোনিক্স। বুঝতে পারা গেল যে এটা একটা নোটকে রিপ্রেজেন্ট করা হচ্ছে যে এর ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি এবং তার হারমোনিক্স দিয়ে। আর হারমোনিক্স গুলো হচ্ছে এক্সট্রা ফ্রিকোয়েন্সি। তাহলে এই এক্সট্রা ফ্রিকোয়েন্সি গুলো সেটা আমাদের প্রত্যেকের ভয়েস থেকে বলুন, প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট থেকে বলুন, প্রত্যেকটা থেকেই জেনারেটেড হচ্ছে। এই এক্সট্রা যে হারমোনিক্স বা এক্সট্রা যে ফ্রিকোয়েন্সিটা, এই ফ্রিকোয়েন্সি গুলোর জন্যই ফ্রিকোয়েন্সি সেম, ঠিক আছে? কিন্তু ফ্রিকোয়েন্সি ডিফারেন্ট অ্যামপ্লিটিউড হতে পারে। ধরুন আজকে আমি একটা ইন্সট্রুমেন্ট বাজাচ্ছি। I1 মনে করে নিলাম একটা ইন্সট্রুমেন্ট। আরেকটা ইন্সট্রুমেন্ট আছে মনে করুন I2, ঠিক আছে? এবার I1 এরও ফ্রিকোয়েন্সি প্যাটার্ন ধরুন 200 হার্টজ
এখানে ধরুন 400 হার্টজ, 800 হার্টজ, ঠিক আছে? এরকম করে, 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 করে ধরুন আ সো অন, ঠিক আছে? এটারও মনে করুন ফ্রিকোয়েন্সি প্যাটার্ন I2 এরও সেম। আমি কিন্তু এই ভ্যালুগুলো জাস্ট ধরে নিচ্ছি। এগুলো কিন্তু কোনো রকম কোনো ক্যালকুলেটেড ভ্যালু নয়। ঠিক আছে? এরকম। এবার দেখবেন যে এই ইন্সট্রুমেন্টটাকে মনে করে নিন আপনি সেতার। আর এই ইন্সট্রুমেন্টটাকে মনে করে নিন সরোদ। ঠিক আছে? তাহলে এখানে সেতারে দেখবেন 200 হার্টজ ইজ ভেরি স্ট্রং, সাপোজ। আর সরোদে দেখবেন এটা হয়তো উইক। তারপর এখানে দেখবেন 400 হার্ট, 400 হার্টজ হয়তো। দিস ইজ অলসো স্ট্রং এনাফ। ঠিক আছে? আর এখানের যে 200 হার্টজটা আপনি পাচ্ছেন, সরোদে গিয়ে দেখবেন যে তার 800 হার্টজ হয়তো এখানে 200 হার্টজ এর সাথে সমান। অর্থাৎ ফ্রিকোয়েন্সি সেম থাকছে, ফ্রিকোয়েন্সি প্যাটার্ন সেম থাকছে। বাট ডিউ টু দ্য ডিফারেন্ট ইন্টেন্সিটি জন্য আমার কি হচ্ছে, একেকটা ইন্সট্রুমেন্ট একেক রকম সাউন্ড প্রডিউস করছে। সেই কারণে আমরা এটাকে ডিনোট করছি কি দিয়ে? টোন কালার বা টিম্বার দিয়ে। টোন কালার বা এটাকে আমরা বলে থাকি হচ্ছে টিম্বার। তাহলে এই হারমোনিক্সের জন্যই আমাদের একেকটা ইন্সট্রুমেন্টের সাউন্ড একেক রকম হয়। একেকজনের ভয়েসের যে ইন্টেন্সিটি একেক রকম হয়। ধরুন আমার ভয়েস আর আরেকজনের ভয়েস শুনতে কিন্তু তফাৎ লাগবে। আমরা ধরুন সেম ফ্রিকোয়েন্সিতে হয়তো কথা বলছি বা সেম ফ্রিকোয়েন্সিতে হয়তো গান করছি। ঠিক আছে? তাহলে আমাদের একটা নোট মানে যে মিসকনসেপশনটা, সেটা কিন্তু কাটাতে হবে। কারণ হচ্ছে যে মিসকনসেপশনের যে পার্টটাতে আসছে যে আমরা মনে করে থাকছি যে একটা নোট মানে একটা ফ্রিকোয়েন্সি। কিন্তু না, একটা নোট মানে নাম্বার অফ ফ্রিকোয়েন্সিস। ধরুন আমি যদি আজকে আ এখন আমি বেশি এখানে অঙ্কের দিকে যাচ্ছি না যে এটাকে অঙ্ক করে দেখানো বা কিভাবে এটা জিনিসটা হচ্ছে। কিন্তু আমি যদি ফোরিয়ারের প্রিন্সিপালের কথা বলি, যেখানে আমরা যদি ফোরিয়ার অ্যানালিসিস এর কথা বলি, সেখানে আমাদের বলা হয় হচ্ছে যে কমপ্লিকেটেড সিগন্যাল আছে। একটা কমপ্লিকেটেড সিগন্যাল আছে। তাহলে একটা কমপ্লিকেটেড সিগন্যাল ক্যান বি ডিভাইডেড ইনটু সাম নাম্বার অফ সাইন অর কোসাইন ওয়েভস উইথ ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিস। ঠিক আছে? একটা কমপ্লিকেটেড সিগন্যাল, ধরুন আমি গান করছি, আমি কথা বলছি। একটা কমপ্লিকেটেড সিগন্যাল যেটা obviously একটা আ সিগন্যাল হবে, সেইটাকে আমি সাইন আর কোসাইনের সাম হিসেবে রিপ্রেজেন্ট করতে পারি। অ্যান্ড obviously যে ফোরিয়ার অ্যানালিসিস এর ক্ষেত্রে একটা সিগন্যালকে পিরিয়ডিক সিগন্যাল হতে হবে। তো আমাদের তানপুরার যে প্যাটার্নটা থাকে না, সা পা সা, সা মা সা, এই যে প্যাটার্নটা দেখবেন একটা পার্টিকুলার টাইমের পর এই প্যাটার্নটা রিপিট করে। তাহলে সেই যে পার্টিকুলার টাইমের পর আমাদের ফ্রিকোয়েন্সির ডেফিনেশনটা কি? ধরুন আমি যদি খুব আ মানে হালকা ফিজিক্সের দিক থেকে আমি যদি বলি যে ফ্রিকোয়েন্সির ডেফিনেশন কি? ফ্রিকোয়েন্সির ডেফিনেশন হচ্ছে, আমি আবার ভিডিওটা অন করি। তো ফ্রিকোয়েন্সির ডেফিনেশন হচ্ছে কি? ফ্রিকোয়েন্সির ডেফিনেশন হচ্ছে নাম্বার অফ সাইকেলস পার সেকেন্ড। তাহলে আমরা যদি সাইন কার্ভ আঁকতে যাই, দেখুন আরেকবার। আমরা যদি ধরুন সাইন কার্ভ আঁকি, এটা হচ্ছে ধরুন সাইনোসয়েডাল। ঠিক আছে? এই সাইন কার্ভটা আঁকি। তাহলে এই যে 0 থেকে আপ টু 2π। তাহলে এই টাইমটাকে বলছি, এই টাইমের পর এই একটা সাইকেল, then it will repeat again, the same pattern will get repeated again after this time period. তাহলে সেই কারণে আমরা ফ্রিকোয়েন্সিকে কি বলে থাকি? 1/t বা টাইম পিরিয়ড। তাহলে টাইম পিরিয়ড মানে কি? টাইম পিরিয়ড ইজ দ্য ইন্টারভ্যাল বিটুইন দ্য ওয়েভস, যখন আমাদের সেই পার্টিকুলার টাইমটার পর সেই প্যাটার্নটা, সিমিলার প্যাটার্ন আমাদের রিপিট করতে থাকে। তাহলে এটা হচ্ছে একটা সাইকেল। দেন আমি পাচ্ছি এদিকে আরেকটা সাইকেল, এরকম। আমি এটা খুব ওপর বলছি। আমি কিন্তু খুব ডেপথ এ গিয়ে বলছি না এটা।
ঠিক আছে? এর আরো অনেক অঙ্ক আছে। আরো মানে অনেক এক্সপ্লানেশন এর দেওয়া যায় আরকি। তো ফোরিয়ার অ্যানালিসিস এর ক্ষেত্রে আমরা বেসিক্যালি যে সিগন্যালের কথা বলি সেটা কিন্তু পিরিয়ডিক সিগন্যালের কথাই বলা হয়। তা পিরিয়ডিক সিগন্যাল আমরা এক্সাম্পল কি নিতে পারি? যেমন আমাদের তানপুরাটাই। তানপুরার যে প্যাটার্নটা এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। একটা টাইমের পর সা পা সা, সা পা সা, সা মা সা এরকম করে যেই প্যাটার্নটা কিন্তু রিপিট হতে থাকছে। ঠিক আছে? তাহলে এই হচ্ছে বিষয় আরকি যে একটা পিরিয়ডিক সিগন্যালকে আমি কতগুলো ধরুন মনে করলাম আমি এটা f of t এইটাকে আমি sin ওমেগা t প্লাস 2 sin ওমেগা t প্লাস 7 sin ওমেগা t এরকম করে সাম নাম্বার অফ সাইন ওয়েভের আকারে আমি এটাকে লিখতে পারি। তাহলে ft টা হচ্ছে এইখানে একটা পিরিয়ডিক সিগন্যাল। ঠিক আছে? তাহলে যে বিষয়টাতে আসছিলাম, এটা আমি জাস্ট অল্প একটু বললাম এই বিষয়টা নিয়ে। যে বিষয়টাতে আসছিলাম তাহলে। যে এই যে আমাদের যে এতগুলো ফ্রিকোয়েন্সি আছে, তাহলে এই ফ্রিকোয়েন্সির মধ্যে ফান্ডামেন্টাল যে ফ্রিকোয়েন্সিটা, একটা নোটের যে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সিটা, এটাকেই আমরা বলছি হচ্ছে পিচ। ঠিক আছে? সেই কারণে আপনারা দেখবেন যে বিভিন্ন যে তানপুরার অ্যাপস গুলো আছে আরকি। বর্তমানে তো আমরা ম্যানুয়াল তানপুরা বলতে গেলে খুব কমই ইউজ করি। বেশিরভাগ এই অ্যাপস গুলোই আমরা ইউজ করে থাকি। সেখানে দেখবেন যখন ভ্যালু লেখা থাকছে, একটা পার্টিকুলার নোটের ক্ষেত্রে যখন আমাদের ভ্যালু লেখা থাকছে, তখন আ সেখানে কিন্তু একটা ভ্যালু লেখা থাকছে। সেই থেকে আমরা অনেকে মনে করে নিচ্ছি যে একটা নোট মানে একটা ফ্রিকোয়েন্সি। কিন্তু সেটা কিন্তু নয়। একটা নোট আমি যখন বলছি বা আমি যখন কোনো ইন্সট্রুমেন্টে বাজাচ্ছি, তখন একটা নোট কিন্তু প্রডিউস করছে a lot of frequencies, ঠিক আছে? তার মধ্যে থেকে সবথেকে প্রমিনেন্ট যে ফ্রিকোয়েন্সিটা অ্যান্ড যেটা হচ্ছে হিউম্যান রেকগনাইজেবল, মানে যে ফ্রিকোয়েন্সিটাকে আমরা কানে শুনে বুঝতে পারছি, সেই ফ্রিকোয়েন্সিটাকে আমরা বলছি ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি বা পিচ। ঠিক আছে? সেই ফ্রিকোয়েন্সিটাকেই আমরা বলে থাকছি হচ্ছে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি বা পিচ। ওকে? তাহলে সব ফ্রিকোয়েন্সিকে আমরা কিন্তু রেকগনাইজ করতে পারি না। যে ফ্রিকোয়েন্সিটাকে আমরা রেকগনাইজ করতে পারছি, সেই ফ্রিকোয়েন্সিটাকেই আমরা বলছি হচ্ছে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি বা পিচ। ওকে? বুঝতে পারা গেল আশা করি। এর থেকেই আমরা বলছি যে একজন শিল্পী তিনি সুরে গাইছেন কিনা, তার সুর লাগছে কি সুর লাগছে না। আমাদের কানে কিন্তু এই ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সিটাই ধরা পড়ছে। ঠিক আছে? আরেকটা কথা যেইটা বলে রাখি এটাও খুব ইয়ে নয়। আরেকটা জিনিস দেখুন এখানেই তানপুরার ক্ষেত্রে। যখন আমি এই যে সি শার্পে আছি তো? এবার সি শার্পে যখন আছি দেখুন এখানে 138.59 হার্টজ এটা আছে ফ্রিকোয়েন্সিটা। তাহলে এটা হচ্ছে পিচ। তাহলে সি শার্পের 3rd অক্টেভের পিচটা কি? 138.59 হার্টজ। পারফেক্ট এটা। তারপর নেক্সট আমি গেলাম ডি তে 146.83 তারপর আরো যখন উঠছি, তাহলে উঠছি যখন আমার কিন্তু ফ্রিকোয়েন্সি বাড়ছে। ঠিক আছে? তাহলে ই হলে আরো বেড়ে গেল। ওকে? এবার আপনারা বলতে পারেন আচ্ছা এই ভ্যালু গুলোকে, হ্যাঁ? এই ভ্যালু গুলোকে আমি কি বেসিস এ ক্যালকুলেট করছি? বা এই ভ্যালু গুলো কোথা থেকে আসছে? তাই তাই না? এইরকম প্রশ্ন আমাদের প্রত্যেকেরই থাকতে পারে। যে এই যে ভ্যালু গুলো যে আমরা দেখছি ডিফারেন্ট যে পিচের যে ভ্যালু গুলো আমরা দেখছি তো এগুলো কোথা থেকে আসছে? এগুলো আসছে হচ্ছে আমাদের গ্লোবাল স্ট্যান্ডার্ড এ যখন আমরা একটা ডিজিটাল তানপুরা ইউজ করছি, ডিজিটাল তানপুরাটাকে অ্যাজ পার গ্লোবাল স্ট্যান্ডার্ড বানানো হয়। তাহলে গ্লোবাল স্ট্যান্ডার্ড মানে কি? গ্লোবাল স্ট্যান্ডার্ড মানে হচ্ছে 440 হার্টজ টিউনিং।
এটার মানে হচ্ছে A4। A4 মানে কি? A নোট, দ্য নোট A, ঠিক আছে? এই যে দ্য নোট A মানে ধরুন একটা অক্টেভের মধ্যে এই যে এই নোট A, বাট দিস ইজ প্রেজেন্ট ইন 4th অক্টেভ। তাহলে A নোট প্রেজেন্ট ইন 4th অক্টেভ। এই এই নোটটার ফ্রিকোয়েন্সি হচ্ছে 440 হার্টজ। তাহলে এই নোটটাকে আমরা ধরে নিচ্ছি অ্যাজ আ রেফারেন্স পয়েন্ট। এই নোটটাকে আমরা অ্যাজ আ রেফারেন্স পয়েন্ট ধরে নিচ্ছি। এর রেসপেক্টে বাকি নোটগুলোর ফ্রিকোয়েন্সি বা বাকি নোটগুলোর যে পিচ সেটাকে ডিরাইভ করা হচ্ছে। তাহলে কিভাবে? ধরুন আমি এ তে আছি, তো A4 এ আছি। তাহলে A4 টা হচ্ছে কত আছে? 440 হার্টজ। তাহলে এর থেকে আমি যখন রাইট সাইডে যাচ্ছি, রাইট সাইড মানে মনে করছি আপওয়ার্ড, আপওয়ার্ড মুভমেন্ট করছি যখন, তখন আমি 2^1/12 দিয়ে এই ফ্রিকোয়েন্সিটাকে মাল্টিপ্লাই করছি। আর যখন এর নিচে আসছি, ডাউনওয়ার্ড, যখন আমি ডাউনওয়ার্ড মুভমেন্ট করছি ফ্রম A4, তখন আমি 440 কে 2^1/12 দিয়ে আমি ডিভাইড করে দিচ্ছি, তাহলে আপওয়ার্ড যাচ্ছি মানে আই এম গোয়িং টুয়ার্ডস হায়ার পিচ। তাহলে A4 এর থেকে যে পিচটা হাই সেদিকে যাচ্ছি, আর ডাউনওয়ার্ড যাচ্ছি মানে আই এম গোয়িং টুয়ার্ডস লোয়ার পিচ। সেই কারণে আর 2^1/12 কেন? কারণ হচ্ছে যে আমাদের একটা অক্টেভে যেহেতু 12টা নোট থাকে, 12টা সেমিটোনস থাকে। সেমিটোনস মানে হচ্ছে নোটস হুইচ আর হাফ স্টেপস, অ্যাপার্ট। ঠিক আছে? আবার সেম ভাবে ধরুন আপনি A4 থেকে 2^1/12 দিয়ে ডিভাইড করে 440 কে আপনি এইখানে একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে এলেন। তাহলে তার ডাউনওয়ার্ডে গেলে এই যে ফ্রিকোয়েন্সি ভ্যালুটা পেলেন, এইটাকে আবার 2^1/12 দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে এই টিউনিং স্ট্যান্ডার্ডটাকে আমরা বলছি হচ্ছে গ্লোবাল টিউনিং, গ্লোবাল টিউনিং স্ট্যান্ডার্ড। তাহলে এইটাকে অনেক সময় আমরা কনসার্টেও বলে থাকি, কারণ বেশিরভাগ অর্কেস্ট্রাস গুলো যেগুলো থাকে আর কি, সেইটা প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টকে এই 440 হার্টজের রেসপেক্টেই টিউন করা হয়। এই 440 হার্টজের রেসপেক্টেই আমরা প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টকে টিউন করে থাকি। তো বর্তমানে কি হয়েছে যে ফিউশন মিউজিক বা এই সমস্ত আহ, যে গান বাজনার মধ্যে যেখানে আমরা ক্লাসিক্যালের সাথে ওয়েস্টার্নটাকে একটা ব্লেন্ড করার চেষ্টা করছি আর কি, তো সেই জায়গাতে তানপুরাটা কিন্তু আপনার সমস্ত ইনস্ট্রুমেন্টের সাথে ইউজড হচ্ছে। ঠিক আছে? সেই কারণে 440 হার্টজ টিউনিংটাকে আমরা স্ট্যান্ডার্ড টিউনিং বলে মনে করে থাকি। ঠিক আছে? এইবারে দেখবেন যে আমাদের যখন পুরোনো দিনের বিষয় ছিল, তখন তো মানুষ ম্যানুয়াল তানপুরাই ইউজ করতো এবং প্রত্যেকটা যে পিচ, সেই পিচটাকে মানুষ কানে শুনে শুনেই তানপুরা তো তখন কি হতো? তখন আপনারা দেখবেন যে ওই কমফোর্টেবল মানুষের যে মানে যার যেটা সাটা যেখানে কমফোর্টেবল হচ্ছে, সেই এর রেসপেক্টে আমরা হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিকে কি কি করে থাকি? বাকি নোটগুলোকে ডিরাইভ করে থাকি। কিন্তু আমরা যদি গ্লোবাল স্ট্যান্ডার্ড ফলো করি, তাহলে আমরা এটাকে 440 হার্টজ এর রেসপেক্টে টিউন করে থাকি। তো সেই কারণে এখন যেহেতু তানপুরা বলতে গেলে ওয়াইডলি ইউজড হচ্ছে, তাই বেশিরভাগ যে সফটওয়্যারগুলো তারা 440 হার্টজ টিউনিংই ইউজ করছে। আর তার সাথে সাথে দেখবেন এখানে আমি দেখিয়ে দিচ্ছি যে কিছু কিছু আরো, এই দেখুন এ টিউনিং এইখানে দেখছেন 440 স্ট্যান্ডার্ডে করে করে রাখা আছে। এবার তার সাথে আপনি যদি মনে করেন যে না আমি 440 থেকে আর একটু নিচে নামবো, আমি আমার রেফারেন্স পয়েন্টকে 440 না ধরে 432 ধরবো, ধরতে পারেন। আবার আপনি যদি মনে করেন যে না 442 ধরবো, আবার 444 ধরবো, তো এইখানে চারটে
এ টিউনিং এর রেফারেন্স পয়েন্ট দেওয়া আছে। কিন্তু 440 টা হচ্ছে স্ট্যান্ডার্ড। 440 টা হচ্ছে স্ট্যান্ডার্ড। ঠিক আছে? বুঝতে পারা গেল? তাহলে এই টিউনিং এর রেসপেক্টেই আমাদের এই তানপুরার যে প্রত্যেকটা সেমিটোনের যে ভ্যালুগুলো আমরা পাচ্ছি, অর্থাৎ যে পিচের যে ভ্যালুগুলো আমরা পাচ্ছি, এটা প্রত্যেকটা 440 র রেসপেক্টেই পাচ্ছি। ঠিক আছে? বুঝতে পারা গেল? তাহলে এই জিনিসটা মানে একজন মিউজিশিয়ান হিসেবে বা সঙ্গীতের একজন ছাত্র হিসেবে ক্লিয়ার করা খুবই গুরুত্বপূর্ণ। আমার এইসব বিষয় নিয়ে একটু পড়াশোনা করতে ভাল লাগে। তো সেই কারণে আমি একটু পড়লাম, আর যেটা যা বুঝলাম একটু শেয়ারও করলাম। ঠিক আছে? ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, লাইক দেবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে বা কিছু সাজেশনস থাকে কমেন্টে জানাবেন। নমস্কার।